স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। রানিং স্টাফদের কর্মবিরতিতে সোমবার মধ্যরাত থেকে দেশব্যাপী বন্ধ ট্রেন চলাচল। রাতভর প্ল্যাটফর্মে নির্ঘুম কাটিয়েছেন যাত্রীরা অনিশ্চয়তার মধ্যেই। স্টেশনে এসে ফিরে যাচ্ছেন শত শত যাত্রী। পূর্ব ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে দিনভর এ বিষয়ে একেবারেই নিশ্চুপ ছিল আন্দোলনকারীরা। মোহাম্মদ রফিকুল ইসলাম রাজশাহী যেতে 10 দিন আগে টিকিট কেটেছেন, কিন্তু সকালে 67 বছর বয়সী অবসরপ্রাপ্ত এই সরকারি ব্যাংক কর্মকর্তা রেল স্টেশনে এসে জানতে পারেন রেল চলাচল বন্ধ। এমন হঠাৎ অপ্রত্যাশিত বিপদে দিশেহারা হয়েছেন তিনি। শ্রমিকদের নিয়ন্ত্রণের একটি দায়িত্ব আছে, যারা শ্রমিক নিয়ন্ত্রণ করেন একটা অথরিটি আছে, তাদের সাথে তারা বোঝাপড়া করে এটা সলভ করা উচিত ছিল। তো অবশ্যই আপনি সলভটা কেন করেননি? বিরক্তর চরম সীমায় এখন আমি আছি। সোমবার রাত 12টার পর থেকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রফিকুল ইসলামের মতো হাজারো যাত্রী পড়েন বিপাকে। ছোট শিশু, অসুস্থ স্বজন অথবা গন্তব্যে পৌঁছানো জরুরি দরকার, সব নিয়েই স্টেশনে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। যে অপেক্ষারও ছিল না কোনো সময়সীমা। এ যেন এক জিম্মি দশা। বলছে যে গাড়িতে উঠছে ওইটা নাকি নষ্ট, আর একটা এসি বাস দিবে ওইটাতে যাওয়ার জন্য। এখন বাস এখনো আসে না, রুগী নিয়ে অনেক ঝামেলায় আছে। আমাদের তো মেসেজ আগে দিতে হবে। এই যে দেখেন এত মাল সামান নিয়ে আসছি, এখন ট্রেন চলবে না, আমরা এটা কষ্ট পাচ্ছি না। এখানে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। বাচ্চাদের নিয়ে খুবই সমস্যাতে পড়ছি, বুঝছেন? হঠাৎ করে এরকম সমস্যা, বাচ্চারা প্রচন্ড কান্নাকাটি করতেছে। তবে কর্মবিরতিতে থাকা রেলের কর্মচারীদের কাউকেই দেখা যায়নি কোথাও। গেল 22শে জানুয়ারি এক সংবাদ সম্মেলনে দাবি মানা না হলে 28শে জানুয়ারি থেকে বন্ধ থাকবে রেল চলাচল, এই আলটিমেটাম দিয়েছিলেন তারা। তবে এর মধ্যে এই বিষয়ে কোনো অগ্রগতি না থাকায় ঠিক রাত 12টা থেকেই দেশব্যাপী বন্ধ হয়ে যায় রেল চলাচল। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের আন্দোলনকে দুঃখজনক বলেছেন রেলপথ উপদেষ্টা। রানিং স্টাফদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হলেও বাকি দাবির বিষয়ে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। আর সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনো তাদের কিছু দাবি বাকি আছে। প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিচ্ছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। কর্মবিরতিতে সোমবার মধ্যরাত থেকে দেশব্যাপী বন্ধ ট্রেন চলাচল। পূর্ব ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার অনিক ইকবাল। অনেক রানিং স্টাফদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়কে রাজি করিয়ে দাবি বাস্তবায়নে যথেষ্ট ভূমিকা রাখছে না রেলপথ মন্ত্রণালয়। তাহলে কি রেল কর্তৃপক্ষের এই দুর্বলতার সুযোগ নিয়েই অচলাবস্থার সৃষ্টি? সুরভি, দেখেন যে এই যে রেলের যে রানিং স্টাফরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ সময় ধরে এই আন্দোলনটা করে যাচ্ছেন। 2022 সালে না 2021 সালে কিন্তু এটি একটি প্রজ্ঞাপন আকারে কিন্তু তাদের যে এইটাকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে তারা কিন্তু আন্দোলন শুরু করেন। আন্দোলনের প্রেক্ষিতে 2022 সালে তৎকালীন সরকার তাদের এই দাবি দেওয়াগুলো মেনে নেয় এবং কিছু দাবি দেওয়া মেনে নিয়ে তাদেরকে একটি প্রজ্ঞাপন জারি করে। ঠিক 23 জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই কিছু দাবি দেওয়া সংযোজন বিয়োজন করে একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের পর কিন্তু তারা 48 ঘন্টার একটি আলটিমেটাম দেয়। সেটি কিন্তু গতকাল রাত 12টার পর থেকে তারা ধর্মঘটে যোগ দেয় এবং কর্মবিরতি পালন করেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু গতকাল রাত 12টার পর থেকে আজ সারাদিন এখন পর্যন্ত কোনো রেল যোগাযোগ করেনি এবং তারা যে দাবিটি করছেন যে তাদের কিছু যে তাদের পেনশন ভাতা সহ যে দাবিগুলো রয়েছে সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং আজকে কিন্তু সকালে রেল উপদেষ্টা কিন্তু কমলাপুর রেল স্টেশন ভিজিট করেছেন। ভিজিট করার পর তিনি ওখানে বলেছেন যে এই যে যাত্রীদের জিম্মি করে তারা কিন্তু তাদের দাবি দেওয়া আদায় করার চেষ্টা করছে, যেটা হচ্ছে টোটালি অযৌক্তিক। এই কারণে তারা চাচ্ছেন যে যাতে এই জিম্মি করে না করে তারা যাতে তারা কর্মস্থলে ফেরত আসেন এবং তারা যদি কর্মস্থলে ফেরত না আসেন সেক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং যেহেতু সকাল থেকে আমরা কমলাপুর রেল স্টেশন এলাকায় ছিলাম, সেখানে আমরা যাত্রী দুর্ভোগ কিন্তু দেখেছি। চুপ ছিলেন, নিশ্চুপ ছিলেন কেন? যে তারা কিন্তু জানতেন না যে আজকে
কর্মবিরতি চলছে, সেক্ষেত্রে তাদের একটা দুর্ভোগ পোহাতে হয়েছে এবং রেল কর্তৃপক্ষ বলছে যে তাদের সকল দাবি দেওয়া কিন্তু মেনে নেওয়া হয়েছে, বা কিছু দাবি দেওয়া কিন্তু এখনো মেনে নেওয়া হয়নি। এই ব্যাপারে রানিং স্টাফদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হলেও বাকি দাবির বিষয়ে আলোচনার কথা বলেছেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। এ ব্যাপারে কি ভাবছে কর্তৃপক্ষ? সেটি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কিন্তু তাদের এই কার্যক্রমটি পরিচালিত করতে হবে। সেক্ষেত্রে তারা আজকে কিন্তু রেল মন্ত্রণালয়ের সচিব এবং রেল মহাব্যবস্থাপক সহ শ্রমিক ইউনিয়নের নেতারা কিন্তু কমলাপুর রেল স্টেশনে একটি বৈঠকে বসেছিলেন। বৈঠকটি প্রায় 2 ঘন্টার মতো চলে। সেই বৈঠকটি কিন্তু অমীমাংসিতই থেকে যায় এবং সেখান থেকে তারা উঠে যায়। পরে রেল ভবনে একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেটিও সম্ভবত এখন পর্যন্ত হয়নি এবং তারা বলেছেন তারা যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। সুরভি। জি হ্যাঁ, অনেক এই যে রানিং স্টাফদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হলেও যে বাকি দাবিগুলো মানা সম্ভব নয়, কথা বলা হয়েছে রেল উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার পক্ষ থেকে। এ ব্যাপারে আসলে কি ভাবছে কর্তৃপক্ষ? যেসব দাবির কথা বলা হয়েছে সেসব দাবি কিন্তু পর্যালোচনা করতে হবে, যেহেতু এখানে একটি আর্থিক বড় খাত রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তাদের বোঝাপড়া করতে হবে যে তাদেরকে এই মুহূর্তে তাদের সেটি দেয়া সম্ভব হবে কিনা, এবং তারা কিন্তু যখন 2 ঘন্টা ব্যাপী যে মিটিংটা চলে সেখান থেকে কিন্তু ভিতর থেকে ফোনের মাধ্যমে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে রেল সচিব কিন্তু বারবার সমন্বয় করেছেন। সে তারপরে কিন্তু হচ্ছে তারপরেও কিন্তু হচ্ছে যারা রেলের কর্মচারী রয়েছে তারা কিন্তু আরও কিছু বাড়তি দাবি দিয়েছেন, সেই দাবিগুলোও কিন্তু ওখানে উপস্থাপন করেছেন। পরবর্তীতে এই মিটিংটি কিন্তু ওই অবস্থায় কিন্তু থেকে যায় এবং পরে তারা বের হয়ে এসে মন্ত্রণালয়ে যান এবং রেল ভবনে তাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেটিও কিন্তু এখন পর্যন্ত হয়নি। আর একটি বিষয় যে সাধারণ যাত্রী যারা উপস্থিত ছিলেন তারা বলছেন যে সাধারণ যাত্রীদের কেন জিম্মি করে তাদের এই দাবি দাওয়াগুলো আদায় করতে হবে এবং তা কেন সাধারণ যাত্রী হিসেবে তারা ভুক্তভোগী হবেন। এই একই কথাই কিন্তু হচ্ছে আপনার রেল যে উপদেষ্টা রয়েছেন তিনিও বলছেন যে বারবার যে যাত্রী বা হচ্ছে সাধারণ মানুষকে জিম্মি করে যে আন্দোলনগুলো হচ্ছে এটি কতটা যৌক্তিকতা সেটাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে। একদম পরিষ্কার, অনেক যাত্রী জিম্মি করে এই দাবি আদায়ের ভোগান্তি সুরাহা হোক। ধন্যবাদ অনেক আপনাকে বিস্তারিত ব্যাখ্যা করার জন্য। 7 কলেজ শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আর এমন আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ে 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে 7 কলেজের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল 4টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ সহ 5 দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে 7 কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের 5 দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলির ব্যবস্থা নিব। এমন আশ্বাসে শিক্ষার্থীরাও তাদের কর্মসূচি প্রত্যাহারের কথা জানান। আমাদের যে বাকি 5 দফা দাবি আছে সেই দাবিগুলো আমরা এখানে উপস্থাপন করেছি এবং এখান থেকে আমাদের দাবিগুলোর ব্যাপারে অত্যন্ত পজিটিভভাবেই নেওয়া হয়েছে। তারা আমাদের কাছ থেকে 3 দিনের সময় নিয়েছেন। আশা করি এই 3 দিনের মধ্যে থেকে রাকিবের ব্যাপারে যে হামলাটা হয়েছে সেই হামলার সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার হবে। অধিভুক্ত যে বাতিল হয়েছে সেই বিষয়ে কোনো সেশন জট যাতে না পড়ে, যেন একটা সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে এটি সমাধানে আসা যায় সে বিষয়ে আসলে এখন কাজ করা হবে। সুতরাং মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন তিতুমির কর্মসূচি পালন করছে তারা। দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার রাতে সভা করে এসব সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর আন্দোলনের প্ল্যাটফর্ম তিতুমির ঐক্য। তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে 7 কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিল করা হয়েছে। এতে কলেজগুলো অভিভাবকহীনতায় পড়েছে। তবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তারা অনড়। আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় আলাদাভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের যে দাবি তিতুমির কলেজের, এটা সরকারকে দিতেই হবে। আগামী 48 ঘন্টার ভিতরে তিতুমির বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক বডি সেটি গঠিত না হলে আমরা বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচির দিকে ধাবিত হব। আমরা এই আন্দোলন দিতে বাধ্য হচ্ছি, কিন্তু সরকারের দ্বিচারিতা থেকে শুরু করে সরকারের যে অলস মানসিকতার তার প্রমাণ থেকে কিন্তু আমরা এই আন্দোলনটা দিতে বাধ্য হচ্ছি। এবং এখনকার আমাদের আন্দোলনটা হবে সুশৃঙ্খল, কঠোর এবং সুনিয়ন্ত্রিত হবে এবং এটা চলমান থাকবে। এদিকে পর্যায়ক্রমে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। এই জাতীয়করণ প্রক্রিয়া শুরু হবে চলতি বছরই। প্রাথমিক পর্যায়ে 1519টি ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে। মঙ্গলবার বিকেলে শাহবাগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিবের সাথে ইবতেদায়ী শিক্ষকদের বৈঠক শেষে এসব সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়। এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের কথা জানান শিক্ষকরা। এর আগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবিতে টানা 10ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। সকাল থেকে অবস্থান নেন শাহবাগের চারুকলা অনুষদের সামনের সড়কে। এ সময় তারা পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে তাদের শাস্তিরও দাবি জানান। সম্প্রতি শুল্ক প্রত্যাহারের পর বিভিন্ন ভোগ্যপণ্যের আমদানি বাড়ার পাশাপাশি ঋণপত্র খোলার বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত 33 মাসের মধ্যে গেল বছরের ডিসেম্বরে সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি হলেও চাহিদার বিপরীতে পাইকারি ও খুচরা বাজারে শুল্ক সুবিধার সুফল পাচ্ছেন না ভোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, রমজানে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে নানা উদ্যোগ নেওয়া হলেও বাজার নিয়ন্ত্রণে থাকবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতায়ও কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি হয়েছে ডিসেম্বরে। ওই মাসে মোট পণ্য আমদানি হয়েছে 1,34,00,000 টন। এর আগে 1,44,00,000 টন পণ্য আমদানির রেকর্ড হয়েছিল 2022 সালে। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে আমদানি হয়েছে 6,85,00,000 টন পণ্য, যা গত 2023-24 অর্থ বছরের একই সময়ে ছিল 6,58,00,000 টন। সেপ্টেম্বর অক্টোবরে নিত্যপণ্যের দাম বাড়তে থাকলে কয়েকটি পণ্যের শুল্ক কমানো হয়। এর মধ্যে রয়েছে চাল, ডিম, সয়াবিন তেল, পাম তেল, চিনি, পেঁয়াজ, আলু ও খেজুর। এরপর পণ্য আমদানির উদ্যোগ বাড়তে থাকে। চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 5 জানুয়ারি পর্যন্ত অপরিশোধিত চিনি, চাল, মসুর ডাল, ছোলা ও খেজুরের ঋণপত্র খোলার হার বেড়েছে। ট্যাক্স যে ছাড় দিয়েছে, এর ফলে আমাদের আমদানি অনেক বেড়েছে নিত্য প্রয়োজনীয়। আর সরকার নিজেও চাল আমদানি করেছেন। ইনশাল্লাহ রোজাতে কোনো পণ্যের কোনো ঘাটতি হবে বলে আমরা মনে করছি। যথেষ্ট মজুদ আছে, আমদানিও যথেষ্ট পাইপলাইনে রয়েছে। আগে দেশের বড় 7 থেকে 8টি কর্পোরেট হাউস ভোগ্যপণ্যের আমদানি করত। তখন প্রতিযোগিতায় টিকতে না পেরে কোণঠাসা থাকা মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা এখন পণ্য আমদানিতে সক্রিয়। এতে কর্পোরেট হাউসগুলোর একছত্র নিয়ন্ত্রণ ভেঙে পড়ার পাশাপাশি ব্যাংকগুলোতে বেড়েছে এলসির পরিমাণও। তবে শুল্ক প্রত্যাহারের সুবিধা মিলছে না ভোক্তাদের পর্যায়ে। এজন্য বাজার তদারকি জোরদারের পরামর্শ ব্যবসায়ী নেতাদের। যেই আমদানি হয়েছে সেটা কিন্তু এনাফ, এবং আমরা যেটা মনে করছি এই চাহিদাকে মেটাতে গিয়ে যে কোনো মহল কোনো ধরনের ক্রাইসিস যেন সৃষ্টি করতে না পারে, সেই জন্য সরকারের বিভিন্ন যে মনিটরিং দপ্তরগুলি আছে ওনাদেরকে আরও সক্রিয় হতে হবে। এদিকে আমদানি বাড়লেও বাজারে তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে। রমজানকে সামনে রেখে যে মজুদ গড়ে তোলার জন্য ব্যবসায়ীরা চেষ্টা করছেন, সেটার কারণে অনেক জায়গাতে নির্ধারিত দামে পণ্য পাওয়া যাচ্ছে না এবং দাম প্রতিনিয়ত বাড়তেছে এবং সরবরাহ লাইনে সংকট তৈরি হচ্ছে। আমদানির পর্যাপ্ত হলেও কিন্তু এগুলো যদি প্রপারলি ডিস্ট্রিবিউশন না হয় তাহলে কিন্তু সেখান থেকে এটা বাজারে কোনো প্রভাব ফেলবে না।
বুকিং দেওয়া পণ্য রমজান মাসের আগেই দেশে পৌঁছাবে। সরকার যেসব পণ্যের শুল্ক ছাড় দিয়েছেন তা যেন সাধারণ মানুষ পায় সেটা নিশ্চিত করার তাগিদ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। মাঘের শীতের প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন ও প্রকৃতিতে। আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের চেয়ে এ জেলায় তাপমাত্রা সামান্য বাড়লেও মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। শীত উপেক্ষা করেই কাজে যাচ্ছেন শ্রমজীবীরা। পঞ্চগড়ে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার প্রভাব পড়েছে জনজীবনে। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতের কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। ঠাকুরগাঁওয়ে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। দেশের বাইরের খবর। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে নিয়ে টানাহেঁচড়া থামছে না কোনোভাবেই। একদিকে বৃহৎ পরাশক্তি যুক্তরাষ্ট্র, অন্যদিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপের দেশ ডেনমার্ক। এরই মধ্যে গ্রিনল্যান্ড দখলে নানাভাবে হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ওয়াশিংটনের হুমকির জবাব দিতে আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডেনমার্ক। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ড দ্বীপটি কিনে নেয়ার জন্য ড্যানিশ প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, গ্রিনল্যান্ডের মালিকানা নেয়ার জন্য ডেনমার্কে রীতিমতো হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। এবার যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করেই গ্রিনল্যান্ডের আশেপাশে সমুদ্র সীমায় চলাচল করতে শুরু করেছে ডেনমার্কের 3টি নতুন জাহাজ। এমনকি 2টি দূরপাল্লার ড্রোন এবং স্যাটেলাইট স্থাপনের জন্য 201 কোটি মার্কিন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রক দেশ ডেনমার্ক। সোমবার এক সংবাদ সম্মেলনে ড্যানিশ প্রতিরক্ষা মন্ত্রী ট্রয়েলস লুন্ড বলেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত। চলতি বছরের শেষের দিকে গ্রিনল্যান্ডের সামরিক খাতে আরও তহবিল বাড়ানোর পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের হুমকি প্রতিহত করতে যে কোনো উপায়ে আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে ডেনমার্ক। ড্যানিশ রাজধানী কোপেনহেগেনের চাইতে নিউ ইয়র্কের কাছে হওয়ায় গ্রিনল্যান্ড কিনে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া রাশিয়ার সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে দ্বীপটিকে মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও বিপুল খনিজ সম্পদের ভাণ্ডারের কারণে ট্রাম্পের আগ্রহের কেন্দ্রবিন্দুতে দ্বীপটি। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। আবারও দুর্বার রাজশাহীর মালিকের প্রতারণা শিকার দলটির ক্রিকেটাররা। তাদের দেয়া ব্যাংক চেক বাউন্স করেছে এবারও। এই নিয়ে দুবার ঘটল এমন লজ্জাজনক ঘটনা। রবিবার দ্বিতীয় দফায় পারিশ্রমিকের 25% চেক পান ক্রিকেটাররা, তবে তা ব্যাংকে পাঠিয়ে টাকা তুলতে ব্যর্থ হন। ডিবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্বার রাজশাহীর এক ক্রিকেটার। অল ইজ ওয়েল ক্যাপশন দিয়ে গেল রবিবার ব্যাংক চেক হাতে নিয়ে ছবি পোস্ট করেছিলেন এনামুল হক বিজয়। তখন বিজয় হয়তো ভেবেছিলেন সিনেমার মতো করে বদলে যাবে তাদের পারিশ্রমিকের সমস্যা, তবে বাস্তবতাটা হচ্ছে পুরো উল্টো। অ্যাকাউন্টে টাকা না থাকায় ফের চেক বাউন্সের শিকার ক্রিকেটাররা। এখন আমারটা হয় নাই, অনেকে তো শুনছি বাউন্স করছে চেক। যারা আর্লি মর্নিং হাইওয়ে চেকটা ধরছিল তাদেরটা মিস হয়েছে, আর আমাদের তো এখন SMS আসে নাই। রাজশাহীর এই কাণ্ড এটিই প্রথম নয়। চট্টগ্রামে প্রথম দফার 25% পারিশ্রমিকের চেকও বাউন্স হয়েছিল। এবার ঢাকায় ঘটল একই কাণ্ড, যা নিয়ে সব জায়গা তোলপাড় হলেও টিম ম্যানেজার যেন কিছুই জানেন না। আমাকে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আমি এখন পর্যন্ত পাইনি, কোনো প্লেয়ার আমাকে অফিসিয়ালি কোনো কিছুভাবে জানায়নি, কিন্তু চেক দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে, সেই নিউজ আমার কাছে আছে। রবিবার রংপুর ম্যাচের আগে ক্রিকেটারদের এই পারিশ্রমিকের চেক দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি, যা হাতে পেয়েই রংপুরের বিপক্ষে মাঠে নেমেছিল তাসকিনরা। যদিও বিদেশি ক্রিকেটাররা ক্ষোভে বয়কট করেছিল সেই ম্যাচ। পরবর্তী ম্যাচের আগে আবারও আশ্বাস পেয়ে সিলেটের বিপক্ষে খেলতে নামে ফরেন ক্রিকেটাররা, তবে মন না গলায় ঠিকই হোটেলে বসে থাকেন মোহাম্মদ হারিস। তাসকিনও হয়তো আন্দাজ করতে পেরেছিল এমন কিছুই হতে পারে, তাই তো রংপুরের বিপক্ষে ম্যাচ শেষে এই শঙ্কার কথা নিজেই বলেছিলেন তিনি। এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে।
শুধু ক্রিকেটারদের অর্থই নয়, টিম হোটেলের বিল নিয়েও ৯-৬ করেছে ফ্র্যাঞ্চাইজিটি, যার কারণে ঢাকায় একটি হোটেলে ওঠার পরও রংপুর ম্যাচের দিন সকালে বদল করতে হয় হোটেল। এবারের বিপিএলে পুরো আসরেই এমন ছেলে খেলায় মেতেছে দুর্বার রাজশাহী। এই এক ফ্র্যাঞ্চাইজির কারণেই ম্লান হয়েছে বিপিএল ঘিরে বোর্ডের অনেক প্রশংসনীয় কাজ। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে সমস্যা সমাধানে দুর্বার রাজশাহীকে আরও 7 দিন সময় বেঁধে দিল বিসিবি। এরপরও ব্যর্থ হলে প্লেয়ারদের পেমেন্ট ইস্যু সমাধান করবে বোর্ড। ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। ফ্র্যাঞ্চাইজিদের সাথে বৈঠক সেরে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, এই আসর থেকে ক্রিকেটের অর্থের একটা অংশ পাবে দলগুলো। কিছু পেমেন্ট ইস্যুস ছিল, সেগুলো নিয়ে তাদের সামনে আলাপ করেছি। সো আমরা একটা জায়গায় আসতে পেরেছি। আমি নিশ্চিত নই আরও 7 দিনে সেটার সমাধান কতটুকু হবে, কিছুটা তো অবশ্যই হবে, বাট সময় বলবে যে আমরা অ্যাকচুয়ালি কতটুকু সমাধানের পথ তৈরি করতে পেরেছি। বাট এখন আমরা অন রেগুলার বেসিস চেক করব যে তারা যে কমিটমেন্টগুলো দিয়েছে সেই কমিটমেন্টগুলো তারা ফুলফিল করছে কিনা। যেমনটি জানাচ্ছিলাম, আবারও দুর্বার রাজশাহীর মালিকের প্রতারণার শিকার দলটির ক্রিকেটাররা তাদের দেয়া ব্যাংক চেক বাউন্স করেছে এবারও। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদ। মামুন, দুর্বার রাজশাহীর প্লেয়ার্স পেমেন্ট নিয়ে এত কাণ্ড হচ্ছে কেন? বিসিবি এর সমাধান কিভাবে করছে? শুরুবি যদি একটু এভাবে শুরু করতে চাই যে ব্রেটলি, শোয়েব আক্তার বা বাংলাদেশের নাহিদ রানা এরা আসলে বাউন্সের জন্য বিখ্যাত। সেই বাউন্সকেও আসলে রাজশাহী দলটা হার মানিয়েছে। তাদের চেক এত পরিমাণ বাউন্স করছে যে শোয়েব আক্তারদের বাউন্স, ব্রেটলিদের বাউন্স আপনাদের কাছে কিছু মনে হবে না। সেই বিতর্কটা চলছে বিপিএলের শুরু থেকে। এই দলটা নানা বিতর্কের সাথে জড়িয়ে যাচ্ছে, বিশেষ করে পেমেন্ট ইস্যুতে তারা বেশ কয়েকবার প্লেয়ারদের সাথে এক ধরনের প্রতারণা করছে বলতে পারি আমরা। কারণ ক্রিকেটাররা যে আশ্বাসটা নেয় বা আশ্বাসটা পায় দল থেকে, সেই আশ্বাসটা যখন পূরণ হয় না, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে, সেটাকে প্রতারণা বলা যায়। গত রবিবার তারা প্লেয়ারদেরকে আসলে একটা চেক দিয়েছিল, চেক দিয়ে মোটামুটি তাদেরকে মাঠে নিয়েছিল। প্লেয়াররা কিন্তু খেলতে রাজি ছিল না, মাঠে যেতে রাজি ছিল না। বিদেশি ক্রিকেটাররা তারা মাঠেই যায়নি। তো সেই জায়গা থেকে সেই চেকটা পরের দিন তারা ক্যাশ পাওয়ার কথা ছিল। ক্যাশ করতে গিয়ে তারা জানতে পারে যে চেকটা ক্রস চেক, মানে এই চেকটাকে মানে রাজশাহীর মালিকদের উপর থেকে ব্যাংক মালিকদের বিশ্বাস এতটাই উঠে গিয়েছিল, তারা এটাকে আরেক জায়গায় চেক করার জন্য পাঠায়, আরেকটা ব্রাঞ্চে। সেখান থেকে চেক হয়ে ব্রাঞ্চটা চেকটা চেক হয়ে আসে এবং সেখান থেকে তারপর ক্যাশ পাওয়ার কথা। কিন্তু পরের দিন যেটা ক্যাশ পাওয়ার কথা, সেখানে গিয়ে দেখা যায় যে অনেকের চেক বাউন্স করছে। তো সেই জায়গাটা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। আমার কাছে একটা তথ্য আছে, সেই তথ্যটা একটু জানিয়ে রাখি সুরভি। আজকে রাজশাহীর যে ক্রিকেটাররা আছেন, দেশের ক্রিকেটাররা, তারা একটা মিটিংয়ে বসার কথা। তারা মিটিংয়ে বসে আসলে সিদ্ধান্ত নেওয়ার কথা যে তারা আসলে পরবর্তী যে ম্যাচটা আছে সেটাতে খেলতে নামবেন কিনা। একটা দল প্লে অফ নিশ্চিতের প্রায় কাছাকাছি, তারা প্লে অফের কাছাকাছি আছে, তারা ওয়েট করছে প্লে অফে খেলার জন্য। সেই দলটা এখনও পর্যন্ত জানে না তাদের প্লেয়াররা প্লে অফের ম্যাচগুলোতে খেলবে কিনা। সব কিছু মিলে বিপিএলের যে ভাবমূর্তি, সেটা এই একটা দলই কিন্তু একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। এবং সেটা এখন পর্যন্ত জানতে চাই মামুন, যে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠকে বেশ কিছু নতুন সিদ্ধান্ত তো নিয়েছে বিপিএল কমিটি। সিদ্ধান্তগুলো নিয়ে দলগুলোর মালিকদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? আসলে দলগুলোর মালিকদের প্রতিক্রিয়া বলতে আমরা অন্য দলগুলোর মালিকদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে নিজেদের বিষয়গুলো নিয়ে বেশি থাকতে চায়। তারা রাজশাহীর এই বিষয়টা নিয়ে খুব কম কথা বলছে। তারপর দুই একজন আনঅফিসিয়ালি জানিয়েছেন তারা আসলে নিজেরাও বিব্রত, যেহেতু তারা বিপিএল দল দিয়েছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, তাদের কারণেও এই কথাগুলো যায় যে আপনারা যেখানে খেলছেন সেখানে এমন ঘটনাগুলো ঘটছে। তারাও এই বিষয়গুলো নিয়ে বিব্রত। এবং আরেকটা বিষয়, নাজমুল আবেদিন ফাহিম তিনি যে বলেছেন 7 দিনের একটা সময় দিয়েছেন, এবং সেই সাথে তিনি এটাও উল্লেখ করে দিয়েছেন এই 7 দিনের মধ্যে সমাধান হবে কিনা সেটি নিয়ে তারাও সন্দিহান। তারাও আসলে নিশ্চিত না যে এই 7 দিনের মধ্যে বিষয়টা সমাধান হবে কিনা, প্লেয়ারদের এই পেমেন্ট ইস্যুটা সমাধান হবে কিনা। তো আমরা আজকে রাজশাহীর কয়েকজন বিদেশি প্লেয়ারের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আনঅফিসিয়ালি জানিয়েছে যে বিদেশিদের যে বিষয়টা সেটা মোটামুটি সর্ট আউট হয়েছে, শুধুমাত্র এখন দেশিদের যে বিষয়টা সেটা এখনও পর্যন্ত সর্ট আউট হয়নি। এবং বিসিবির সাথে এই ফ্র্যাঞ্চাইজিদের উপর যে একটা চাপ প্রয়োগ করার বিষয় ছিল, বিসিবি যখন স্টেক হোল্ডার, বিসিবি যখন এই দলগুলোকে কন্ট্রোলে রাখার কথা ছিল, বিসিবি কিন্তু সেই জায়গাটা একেবারে ফেলিওর। এবং বিপিএল যে গভর্নিং কমিটি আছে তারাও কিন্তু ফেলিওর, তারা কিন্তু এই দলগুলোকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি, দলের পেমেন্ট ইস্যুগুলো নিয়ন্ত্রণ রাখতে পারেনি। বাউন্স নিয়ে পরপর 2 বার যে এই ধরনের লজ্জাজনক ঘটনা ঘটলো, এটি কি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে কোনো প্রভাব ফেলবে কিনা?
অবশ্যই প্রভাব ফেলবে। ইতিমধ্যে যে আন্তর্জাতিক একটা সংস্থা আছে যারা আন্তর্জাতিক বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে কাজ করে, আন্তর্জাতিক ক্রিকেটারদের একটা অ্যাসোসিয়েশন আছে, তারা কিন্তু ইতিমধ্যেই এটার নিন্দা জানিয়েছে। ইতিমধ্যে তারা একটা কড়া বার্তা দিয়ে রেখেছে, তারা বিপিএলের এই বিষয়গুলো সমাধান না হলে তারা হয়তো বা কড়া অবস্থানে যেতে পারে, এটা নিয়ে একটা ব্যবস্থা নিতে পারে। সেই জায়গায় বাংলাদেশের ভাবমূর্তিটা অনেক বেশি ক্ষুণ্ণ হবে এবং আন্তর্জাতিকভাবে ইতিমধ্যেই অনেক জায়গায় নিউজ হয়েছে, আন্তর্জাতিক পোর্টালগুলোতে নিউজ হয়েছে বিপিএল নিয়ে, প্লেয়ারদের পেমেন্ট ইস্যু নিয়ে, অনেক বিদেশিদের পেমেন্ট ইস্যু নিয়েও কিন্তু ঝামেলা হয়েছে, আমরা সেগুলোও দেখেছি। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ঝামেলা চলছে। আর যেটা বলছিলাম যে বিদেশিদের, আমরা রাজশাহীর কয়েকজন বিদেশির সাথে কথা বলেছি, তারা বলেছে তাদের বিষয়টা সর্ট আউট হয়েছে, কিন্তু শুধু রাজশাহী না, অনেক অন্যান্য ফ্রাঞ্চাইজি আছে তাদেরও অনেক বিদেশিদের এখনও পর্যন্ত পুরোপুরি সর্ট আউট হয়নি, তবে সেই সংখ্যাটা খুবই কম। যদিও বিশেষভাবে রাজশাহীর নামটা সামনে আসছে, এছাড়াও অনেক ক্রিকেটারদের অন্যান্য ফ্রাঞ্চাইজির গুটি কয়েক ক্রিকেটারের কিন্তু এখনও পেমেন্ট বাকি আছে বলে আমরা শুনতে পাচ্ছি। সেই বিষয়গুলো হয়তো নিশ্চিত হলে জানতে পারবো। তবে বিসিবির সাথে যে ফ্রাঞ্চাইজির সম্পর্ক, বিসিবি যেভাবে বিষয়টাকে কন্ট্রোল করার কথা ছিল সেই জায়গায় বিসিবি একেবারে ব্যর্থ হয়েছে। আজকেও ফ্রাঞ্চাইজিদের সাথে বিসিবির একটা মিটিং হয়েছে, সেখানেও খুব বেশি উচ্চবাচ্য হয়নি বলে আমরা জানতে পেরেছি। তার মানে দুপুরে তাদেরকে একটা খাওয়ার দাওয়াত দিয়েছিল, সেই খাওয়ার পরে একটা নর্মাল মিটিং হয়েছে এবং তাদের করণীয়টা সাধারণভাবে বুঝিয়ে বলা হয়েছে। তাদেরকে যে একটা চাপে রাখা, একটা ফোর্স করা, সেই বিষয়গুলো বিসিবির কাছ থেকে আমরা খুব কম দেখতে পাচ্ছি। এবং এই যে 7 ফ্রাঞ্চাইজি এবার বিপিএল খেলছে, সেখানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি ব্যক্তিগতভাবে দলগুলোর সাথে ডিল করেছেন বলে আমরা জানতে পেরেছি। সেখানেও অনেক ধরনের কথা আছে যে তিনি ঠিকমতো ডিল করতে পারেনি, বা সেই আশ্বাসটা হয়তো বা তিনি ঠিকমতো নিতে পারেনি দলগুলোর সাথে, সেই কারণে এই মিসম্যানেজমেন্টগুলো হচ্ছে। সুরভি। জি, একদম পরিষ্কার মামুনুর রশিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। আর সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।